বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আজকের এই মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকবৃন্দদেরকে অর্থাৎ যুক্তরাজ্য বিএনপিকে এবং যাদের প্রচেষ্টায়, যাদের কষ্টের মাধ্যমে, যাদের পরিশ্রমের মাধ্যমে শিকাগোতে কিছুদিন আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নামে যেই সড়কের উদ্বোধন হয়েছে, যাদের প্রচেষ্টায়, সেই সকল ব্যক্তিদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করতে চাচ্ছি। সুধীবৃন্দ এবং আজকের উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের দেশে একটি কালচার আছে, যখন আমরা কারোর সাথে কথা বলি বা আলাপচারিতা শুরু হয়, প্রথমে আমরা সাধারণত জিজ্ঞেস করি যে কেমন আছেন। সৌজন্যতার খাতিরে বা সৌজন্যতার কারণে স্বাভাবিকভাবেই আমরা বলে থাকি যে ভালো আছি। কিন্তু আপনাদেরকে যদি আমরা আজকে জিজ্ঞেস করি, যারা আমরা এই দেশে বসবাস করছি, যে সকল বাংলাদেশি, কিন্তু যাদের পরিবারের আত্মীয় স্বজন, পরিবারের সদস্যবৃন্দ, বন্ধুবান্ধব যারা দেশে বাস করছেন, বর্তমানে অবৈধ সরকারের অধীনে বিভিন্ন জুলুম নির্যাতনের ভিতরে অত্যন্ত অবনতিশীল আইন শৃঙ্খলার মধ্যে যারা বাস করছেন, তাদের কাছ থেকে যখন আপনারা প্রতিদিন বিভিন্ন রকম খবর শুনতে পান, তখন যদি আপনাদের কাছে বা আপনাদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন, কি উত্তর হবে আপনাদের? না, আমরা ভালো নেই, আমরা ভালো নেই, কেউই ভালো নেই। বাংলাদেশে যখন আমরা কথা বলি, আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, পরিচিত জন হোক, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় টেলিফোনে কেমন আছেন, কেউই বলে না যে ভালো আছি। তারা সার্বিক পরিস্থিতি নিয়ে, দেশের পরিস্থিতি নিয়ে, সামাজিক পরিস্থিতি নিয়ে, সকল কিছু নিয়ে অশান্তির মধ্যে তারা আছে। সুধীবৃন্দ, এই প্রবাসে থেকে দেশের জনসাধারণ কেমন আছে, দেশের সকলে কেমন আছে, এটা জানার একটি অন্যতম মাধ্যম ছিল গণমাধ্যম। কিন্তু আমরা সবাই কি দেখতে পাচ্ছি যে এই গণমাধ্যমটিও বর্তমানের এই অবৈধ সরকারের যে প্রধান রং হেডেড শেখ হাসিনা, তার পছন্দের মানুষদেরকে দিয়ে, অবৈধ তথ্যমন্ত্রীকে দিয়ে অপছন্দের টেলিভিশন এবং পত্রিকাগুলো বন্ধ করে দিতে চাচ্ছে। যেগুলোকে বন্ধ করতে পারছে না, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তথাকথিত সম্প্রচার নীতিমালার ভিতরে নিয়ে আসছে। গণমাধ্যম দমনের অপচেষ্টার জন্য যে সরকার, অবৈধ সরকার তারা গঠন করেছে, যে সরকার এই আইন তৈরি করেছে, যেই সংসদে তারা এই আইন তৈরি করেছে, সেই আইনকে কিন্তু
বাংলাদেশের জনগণ কোনো রকম বৈধতা দেয়নি। সুধীবৃন্দ, কোনো একটি সরকার যখন নৈতিক ও আইনগত দিক থেকে দুর্বল হয় বা জনসমর্থন থাকে না, সরকার তখন আইনের দোহাই দিয়ে বেআইনিভাবে সব কিছু নিয়ন্ত্রণের জন্য বেপরোয়া হয়ে ওঠে। আসলে এটি করার অন্যতম উদ্দেশ্য বা কারণ হচ্ছে এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। সরকারও জনগণের আস্থার তোয়াক্কাও করছে না। তাদের একমাত্র ভরসা আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে তাদের কতিপয় দলীয় ক্যাডার আর যুবলীগ ছাত্রলীগের নামে সরকারের দলীয় সন্ত্রাস বাহিনী। এই অবৈধ সরকার হুমকি ধামকি কিংবা হামলা মামলা করে জনগণকে নিয়ন্ত্রণ করতে চাইছে। কথায় কথায় আইনের দোহাই দিয়ে বেআইনি কাজে তারা চরমভাবে লিপ্ত। রাজপথে অবৈধ সরকারের অগণতান্ত্রিক কাজের প্রতিবাদ করলে একদিকে এই অবৈধ সরকার বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুলির ভয় দেখাচ্ছে, অপরদিকে অহেতুক অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছে। প্রিয় নেতৃবৃন্দ, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই অভিশপ্ত আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। তারা 1971 সালের 7ই মার্চ কিংবা 25শে মার্চেও স্বাধীনতাকামী জনগণের ভাষা বোঝেনি, তেমনি বুঝতে পারেনি স্বাধীনতার পরও। 1971 সালের 25শে মার্চ বাংলাদেশের স্বাধীনতাকামী লাখো জনতাকে নিরাপদ মনে করেনি শেখ মুজিব। তার কাছে নিরাপদ মনে হয়েছিল হানাদার বাহিনীর নিরাপত্তা বেষ্টনী। অপরদিকে 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে একজন পাকিস্তানি নাগরিক হিসাবে স্বাধীন বাংলাদেশে ফিরে আসে শেখ মুজিব। এসেই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে কলমের খোঁচায় পরিবর্তন করে ফেলে অবৈধ রাষ্ট্রপতি থেকে দুদিন পরেই অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে জনগণের কাঁধে চেপে বসেছিল। সুধীবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ, খেয়াল করে দেখবেন, সংবিধানের এত বড় একটা মৌলিক পরিবর্তনের সময় একবারের জন্য জনগণের মুখোমুখি হবার প্রয়োজন বোধ সে সময় তৎকালীন আওয়ামী লীগ করেনি। বাংলাদেশ চূড়ান্তভাবে স্বাধীন হওয়ার পরও যিনি পাকিস্তানের পাসপোর্ট গ্রহণ করেন, আইনের দৃষ্টিতে তিনি সেই দেশেরই নাগরিক। অতএব একজন পাকিস্তানের নাগরিক কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হলেন, আজ হোক বা কালই হোক, সেই প্রশ্ন অবশ্যই প্রশ্নের উত্তর অবশ্যই জনগণের সামনে দিতে হবে। গলাবাজি করে, র্যাবের বন্দুকের ভয় দেখিয়ে কিংবা মন্ত্রী পাঠিয়ে, বই পুড়িয়ে ইতিহাসকে সত্যকে আড়াল করা কখনো যায় না। বাস্তবতা হলো, পাকিস্তানি নাগরিক শেখ মুজিব কিংবা রং হেডেড শেখ হাসিনা তারা কখনোই জনগণের সমর্থনের উপরে ভরসা রাখেনি। এ কারণেই জনগণের কাছেও আওয়ামী লীগের কোনো স্বীকৃতি নেই। আপনারা দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ বছরের পর বছর মিথ্যা ইতিহাস রচনা করেছে, কিন্তু মিথ্যা ইতিহাস জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই শেখ মুজিবের স্বীকৃতি আদায় তাদেরকে দ্বারস্থ হতে হয়েছে কার বলতে পারবেন কি? আদালতের। যেহেতু তারা বছরের পর বছরের পর মিথ্যা কথা বলেও শেখ মুজিবকে জনগণের আদালতে প্রতিষ্ঠিত করতে পারেনি, তাই শেখ মুজিবের স্বীকৃতি আদায় তাদেরকে
দ্বারস্থ হতে হয়েছে তাদেরই অবৈধ সরকারের আমলে আদালতের। তবে আদালতের রায় কিংবা রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে ইতিহাসের অংশ হওয়া যায় না। কেউ করার চেষ্টা করলেও সেটি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না, বরং জনগণের আস্থা অর্জন করা গেলে শত অপপ্রচার সত্ত্বেও সত্যিকারের কৃতিত্ব ঠেকিয়ে রাখা যায় না কখনোই। এবং বাংলাদেশে এর প্রকৃষ্ট উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় নেতৃবৃন্দ, এবার আমি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীর জন্য একটি গৌরবজনক ঘটনার কথা উল্লেখ করতে চাই। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জেনেছেন, অবশ্যই জেনেছেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সফলতম প্রেসিডেন্ট, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। গত 21শে সেপ্টেম্বর জিয়াউর রহমান ওয়ে নামে সড়কটির উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলর জোসেফ মুর। কোন প্রেক্ষাপটে কিংবা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে শহীদ জিয়ার নামে সড়ক উদ্বোধন করা হয়েছে সেটি তুলে ধরেছেন শিকাগো সিটি মেয়র হারাম ইম্যানুয়েল। মিস্টার ইম্যানুয়েল তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র সব সময় দেশপ্রেমিক জাতীয় বীরদের সম্মান করে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনদশায় বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে কূটনৈতিক এবং বিশ্বসভায় সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি ঘৃণা নয়, এই ঐতিহাসিক নীতির সাফল্যের স্বীকৃতি ও শ্রদ্ধাস্বরূপ শিকাগো শহরের ইলিনিয়র রাজ্যের ভ্যালিবু এভিনিউতে জিয়াউর রহমান ওয়ে উদ্বোধন করা হয়েছে। মেয়র আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের একজন সফল নেতা ছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের একজন অকৃত্রিম বন্ধু। বিশ্বসভায় তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরেছিলেন। দক্ষিণ এশিয়ার উন্নয়নে তিনি এক নয়া চিন্তার সূচনা করেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জেনে আরও আনন্দিত হবেন, শিকাগো সিটি প্রশাসন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতীক শহীদ জিয়াউর রহমানের কৃতিত্বের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 25শে মার্চ শিকাগোতে জিয়াউর রহমান ডে পালন করার সিদ্ধান্ত নেয়। দুই 2004 সাল থেকে প্রতি বছর 25শে মার্চ শিকাগোতে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নানা আয়োজনে পালন করে আসছে জিয়াউর রহমান ডে। এই দিবসটি পালনের প্রেক্ষাপট হিসাবে 2004 সালে শিকাগো সিটি প্রশাসন আনুষ্ঠানিকভাবে 1971 সালের 26শে মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের উদ্ভব হয়। 1976 সালে জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। কিন্তু এই খবরগুলো জেনে যেভাবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, নিরপেক্ষ মানুষ, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ফলোয়ার যারা, তারা যেভাবে খুশি হয়েছেন, উজ্জীবিত হয়েছেন, ঠিক একইভাবে অন্য কিছু কথা জানলে আপনারা, যদিও এর মধ্যে জেনেছেন, তারপরেও জানলে আমরা সকলে অত্যন্ত লজ্জিত হব। কারণ
শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে প্রতিষ্ঠার খবর শুনে রং হেডেড শেখ হাসিনা নানা রকম ষড়যন্ত্র শুরু করে। জিয়াউর রহমানের নামে যাতে সড়ক না হয়, এই জন্য জিয়াউর রহমান সম্পর্কে শিকাগো সিটি প্রশাসনের কাছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেওয়া হয়। কিন্তু রং হেডেড হাসিনার কথাকে আমলে দেয়নি মার্কিন প্রশাসন। বাংলাদেশের অবৈধ সরকার বিভ্রান্ত করতে পারেনি শিকাগো সিটি প্রশাসনকে। কারণ জিয়াউর রহমান বিদেশে মহীয়ান তার কর্মের মাধ্যমে, মিথ্যা ইতিহাসের উপর ভর দিয়ে নয়, বা আদালতের রায়ের উপরে নয়। প্রিয় নেতৃবৃন্দ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশাসন বিদেশি নাগরিকগণ তথা শিকাগো সিটি মেয়র, অলডারম্যান, দেশটির স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা যেভাবে সকল মিথ্যা উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি যেভাবে সম্মান দেখিয়েছেন, এতে বাংলাদেশের জনগণ গৌরব বোধ করে। এই ধরনের একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শিকাগোর সিটি মেয়র মিস্টার ইমানুল, মিস্টার জোসেফ মুর, সিটি প্রশাসনের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা, সর্বব্যাপী শিকাগোর প্রতিটি নাগরিকের প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই দেশি এবং বিদেশি যারাই এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, সবাইকে। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আমরা সবাই জানি অপপ্রচার চালিয়ে সত্য ইতিহাসকে কলুষিত করা যায় না। রং হেডেড হাসিনা অবৈধ সরকার সকল ষড়যন্ত্র উপেক্ষা করে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের 3 যুগ পরও তার নামে শিকাগোতে সড়কের নামকরণ তারই প্রমাণ। বিএনপির প্রতিটি নেতাকর্মীর জানার এবং বোঝার বিষয় রয়েছে, কেন আওয়ামী বাকশালী নেতা ও বুদ্ধিজীবীদের অপপ্রচার সত্ত্বেও জিয়াউর রহমান দেশে বিদেশে গণতন্ত্র মনা চিন্তাশীল মানুষের কাছে ক্রমেই আরও বেশি গ্রহণীয় ও বরণীয় হয়ে উঠেছেন। আমরা এবং সকলে আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বল্প কর্মময় জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিলেন সফল। প্রতিটি ক্ষেত্রেই তিনি প্রতিকূল পরিবেশকে জয় করেছেন সততা, সাহস, মেধা, দক্ষতা ও সর্বোপরি যোগ্যতা ও সর্বোপরি নিখাদ দেশপ্রেমের চেতনায়। এখানেই অন্য কোনো রাজনৈতিক নেতার চেয়ে জিয়াউর রহমান ব্যতিক্রম। অন্য কোনো নেতা যেখানে জনগণকে ব্যবহার করেছেন ক্ষমতায় যাওয়া কিংবা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার সিঁড়ি হিসাবে, সেখানে জিয়াউর রহমান নিশ্চিত করেছেন জনগণের ক্ষমতায়ন। এ কারণেই জিয়াউর রহমানের স্বীকৃতি মিলে জনগণের আদালতে, জনগণের বিচারে, জনগণের রায়ে। একটি স্বল্প কর্মময় জীবনে একজন ব্যক্তি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং প্রতিটিতেই সফল এবং জনপ্রিয় হয়েছেন এমন মানুষের সংখ্যা কম। কেবল বাংলাদেশের ইতিহাসেই নয়, সমসাময়িক ইতিহাসেও জিয়াউর রহমানের মতন সফল মানুষের সংখ্যা খুব বেশি নেই। শহীদ জিয়া মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আহ্বান করেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা রাষ্ট্রপতি হওয়ার গৌরব অর্জন করেছেন। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীকে সন্ত্রাসী রক্ষী বাহিনীর প্রভাবমুক্ত একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসাবে গড়ে তুলেছিলেন। একজন সামরিক কর্মকর্তা হয়েও পরিস্থিতি এবং সময়ের প্রয়োজনে রাজনীতিতে এসে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শেখ মুজিবের নেতৃত্বে অন্ধকারে পতিত বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছিলেন। বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার গৌরব অর্জন করেছেন। আমরা দেখতে পাই প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ভূমিকায় তার সফলতা ছিল ঈর্ষণীয়। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের অবদান গৌরবের। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি অবিসংবাদিত নাম। 25শে মার্চ হঠাৎ করেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেননি। হঠাৎ করেই তিনি মুক্তিযুদ্ধে জীবন বাজি রাখেননি। বাংলা ভাষা ও তৎকালীন সময় বাঙালির মুক্তি সংগ্রামের চেতনা তিনি লালন করেছেন ছাত্র অবস্থা থেকেই। এই কথাগুলো আমরা তার লেখা থেকেই প্রমাণ পাই। একটি জাতির জন্ম শিরোনামে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের একটি লেখা প্রকাশিত হয়েছিল 1972 সালের 26শে মার্চ সংখ্যায়, সেই সময় সরকারি মালিকাধীন দৈনিক বাংলা পত্রিকায়। আমি গত 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আপনাদের সামনে এর কিছু অংশ পড়ে শুনিয়েছিলাম। আমি আজও আপনাদের সামনে সেই অংশগুলি আবারও পড়তে চাই। তিনি লিখেছিলেন, 1952 সালে মশাল জ্বলল আন্দোলনের, ভাষা আন্দোলনের। আমি তখন করাচিতে 10ম শ্রেণীর ছাত্র। তখন পাকিস্তানি সংবাদপত্র, প্রচার মাধ্যম, পাকিস্তানি বুদ্ধিজীবী, সরকারি কর্মচারী, সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করছিল বাংলা ভাষার। এর থেকেই আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। শিক্ষাজীবন শেষে 1953 সালে তরুণ বয়সেই পাকিস্তান সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেন শহীদ জিয়া। তখন তার বয়স মাত্র 17 বছর। সেই সময় পাকিস্তান সেনাবাহিনীতে পূর্ববঙ্গের অফিসার ছিল মাত্র হাতে গোনা কয়েকজন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসাবে খেমকারান সেক্টরে অসীম বীরত্বের পরিচয় দেন শহীদ জিয়া। এই যুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে এবং তার নেতৃত্বাধীন ব্যাটালিয়নও প্রশংসা কুড়ায়। তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হল, জিয়াউর রহমান তার বীরত্বগাথাকে তার ব্যক্তিগত সাফল্যের চেয়ে দেখেছেন স্বাধীনতাকামী বাঙালির শৌর্য বীর্যে স্মারক হিসাবে। এই বিজয়কে তিনি নিজে কিভাবে মূল্যায়ন করেছেন সেটিও জিয়াউর রহমানের নিজের লেখা থেকে আমরা দেখে নিব। সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, এই কথাগুলো আমার বলার অবশ্যই কারণ আছে। বিশেষ করে আজকে আমাদের এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের অনেক বিএনপি সমর্থক, বিএনপি কর্মী এবং বিএনপির ইয়াং নেতারা উপস্থিত আছে। আমি চাই তারা যে রাজনীতির ফলোয়ার, তারা যে নেতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে এসেছে, সেই নেতা তাদের মতন তরুণ বয়স থেকে তার নিজের জাতি এবং তার দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে সেই তরুণ বয়স থেকে কি ভাবত, কি চিন্তা করত, সেগুলো
এই আজকের নতুন প্রজন্মকে জানাবার জন্যই আমি এই কথাগুলো সেদিনও বলেছিলাম, আজ আবারও বলছি। আসুন আমরা তাহলে দেখে নেই শহীদ জিয়া কীভাবে সেই খেমকারনের যে যুদ্ধে উনি এবং ওনার কোম্পানি বিজয় হয়েছিল সেইটাকে কিভাবে দেখেছিলেন, ব্যক্তি স্বার্থে নয়, ব্যক্তিগতভাবে নয়, বরং সামগ্রিকভাবে। জিয়া রহমান লেখেন, পাকিস্তানিরা ভাবত বাঙালিরা ভালো সৈনিক নয়। খেমকারনের যুদ্ধে তাদের এই বদ্ধমূল ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভারত পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জাগিয়েছিল বাঙালি সৈনিকদের মনে, বিমান বাহিনীর বাঙালি জওয়ানদের মনে। আমরা তখনই বুঝেছিলাম বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবেলায় আমরা সক্ষম। সবসময় জিয়াউর রহমানের কঠিন সাহস এবং মনোবল ছিল। বাঙালিদের বিরুদ্ধে পাকিস্তানিদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জিয়াউর রহমান অনেক আগে থেকেই। সুযোগ মতন পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তার মানসিক প্রস্তুতি ছিল বা শুরু হয়েছিল সেই ছাত্র অবস্থা থেকেই। এবং তার সেই প্রস্তুতি সম্পর্কে তিনি আবারও লিখেছেন। কি লিখেছিলেন? স্কুল জীবন থেকেই পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিত। আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে। বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উপ্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই। সেই স্কুল জীবন থেকেই মনে মনে আমার একটা আকাঙ্ক্ষা লালায়িত হতো, যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানিদের অস্তিত্বে আমি আঘাত আনব। পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরা দুর্বারতম আকাঙ্ক্ষা দুর্বার হয়ে উঠত মাঝে মাঝে। উগ্র কামনা জাগত পাকিস্তানের ভিত্তিভূমিটাকে তছনছ করে দিতে, কিন্তু উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষাকে। প্রিয় নেতৃবৃন্দ, জিয়াউর রহমানের মন ও মননে এবং বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা গভীরভাবে প্রথিত থাকায় 1971 সালের 25শে মার্চ শেখ মুজিব ভুল করলেও জিয়াউর রহমান ভুল করেননি। পাকিস্তানিদের পরাস্ত করার মোক্ষম সুযোগ পেয়েই তিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ডাক দেন। নিজের হাতেই লেখেন তিনি স্বাধীনতার ঘোষণা। সেই দিনের এই ঐতিহাসিক মুহূর্তের কথা জিয়াউর রহমান আবারও নিজের হাতে লিখেছিলেন। তখন রাত 2:15, 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। সুধীবৃন্দ, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বসে থাকেননি। সেনা কর্মকর্তা এবং জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করেন, কারণ তার কাছে তখন পদবি কিংবা বাংলাদেশের স্বায়ত্তশাসন নয়, তার চূড়ান্ত লক্ষ্য ছিল স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। 1952 সালে কিশোর জিয়া বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন লালন করেছিলেন, স্বাধীনতাকামী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র লড়াই করে সেই স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটান 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় নেতৃবৃন্দ, আসুন একটু ভিন্ন প্রেক্ষাপটে কিছু ভিন্ন কথা, ভিন্ন ইতিহাস আবারও আমরা একটু ঝালাই করে নেই। আমরা সকলেই জানি বিচারপতি সায়েমের পদত্যাগের পরে 1977 সালের 21শে এপ্রিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্র পরিচালনায়ও তিনি ছিলেন দক্ষ। তিনি ছিলেন একজন
দক্ষ দূরদর্শী ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমান যখন ক্ষমতাসীন হন তখন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ ছিল নিঃসঙ্গ, একাকী, বন্ধুত্বহীন। হেনরি কিসিঞ্জারের ভাষায় বাংলাদেশ তখন এক তলাবিহীন ঝুড়ি। শেখ মুজিব প্রবর্তিত বাকশালের অপকীর্তির পরিণামে বর্তমান সময়ের মতন ঠিক তখনও বাংলাদেশ ছিল গণতন্ত্রহীন। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কাজে মনোনিবেশ করেন। মাত্র কয়েক বছরের মধ্যেই তলাবিহীন ঝুড়ির অপবাদ গুছিয়ে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার প্রান্তে নিয়ে যান। বাংলাদেশকে দাঁড় করান একটি আধুনিক রাষ্ট্রের ভিত্তির উপর। জনগণকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি করেন। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রণয়ন করেন ১৯ দফা অর্থনৈতিক কর্মসূচি। কৃষিতে সবুজ বিপ্লবের মাধ্যমে শেখ মুজিবের অদক্ষতা ও অযোগ্যতার জন্য সংগঠিত ৭৪-এর দুর্ভিক্ষ, যাতে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই দুর্ভিক্ষ জর্জরিত মানুষকে শহীদ জিয়া উপহার দিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। তার বৈপ্লবিক প্রচেষ্টায় দেশে খাদ্য উৎপাদন হলো দ্বিগুণ, এমনকি বিদেশেও